নতুন রহস্য, নতুন গোয়েন্দা। লেখক দীপক চন্দ্রের কলমে আসছে বোধিসত্ত্বের চাঞ্চল্যকর কাহিনী। রহস্যপ্রিয় মন উত্তেজনার সন্ধানে? তবে প্রস্তুত হও, কারণ আসছে এক নতুন গোয়েন্দা দল, যারা যে কোনো অপরাধের অন্ধকারে আলো ফেলতে প্রস্তুত। গোয়েন্দা বোধিসত্ত্ব সংক্ষেপে বোধি, বিচক্ষণ, ঠান্ডা মাথার বিশ্লেষক, ধাঁধা ভাঙতে ভালোবাসে, যুক্তির সূক্ষ্ম সুতো ধরে অপরাধীর ছায়া পর্যন্ত পৌঁছে যায়। তার পর্যবেক্ষণ ক্ষমতা এক কথায় অসাধারণ। তার পাশে আছে চিরসঙ্গী পিয়াল, সাহসী, ধূর্ত আর মাঝে মাঝে একটু অগোছালো, কিন্তু বিপদের মুখে নিঃসংশয়ে ঝাঁপিয়ে পড়ে। বুদ্ধি আর বেপরোয়া মনোভাবের এক দুর্দান্ত মিশ্রণ। এবং গল্পের সাক্ষী চঞ্চু, যে সব ঘটনা লিপিবদ্ধ করে। তার কলমের আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে বোধি ও পিয়ালের অবিশ্বাস্য রহস্য অভিযানের গল্প। এই ত্রয়ী যখন একসাথে নামে, তখন সত্য উন্মোচিত হয়, অন্ধকারের আবরণ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। প্রস্তুত থাকুন, কারণ বোধিসত্ত্ব, পিয়াল ও চঞ্চু আসছে এমন এক রহস্য নিয়ে, যা শুনতে শুরু করলে আর থামতে পারবেন না। একটা ছবি যা কখনোই তোলা হয়নি, অথচ ছবিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে এক মৃত মানুষের অবয়ব। ভুল নাকি অজানা কোনো সত্য? এই রহস্যের জালে জড়িয়ে পড়ল গোয়েন্দা বোধিসত্ত্ব, পিয়াল আর চঞ্চু। কিন্তু তারা বুঝতেও পারল না, এই রহস্য উন্মোচনের পথেই অপেক্ষা করছে একটা চমকে দেওয়ার সত্য। প্রতি মুহূর্তে রহস্যের হাতছানি, তাই স্কিপ না করে শেষ অবধি সম্পূর্ণটা দেখুন। ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। শুরু হচ্ছে লেখক দীপক চন্দ্রের কলমে একটি গোয়েন্দা অ্যাডভেঞ্চার, রহস্যময় চিঠি। বোধিসত্ত্ব বসেছিল তার ঘরের পড়ার টেবিলে। জানালার বাইরে বসন্তের বাতাসে গাছের ডালগুলো দোল খাচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়াঘাত। ভেতরে এসো, গম্ভীর গলায় বলল বোধিসত্ত্ব। দরজা খুলে ঢুকলাম আমি, পিয়াল। চোখে উত্তেজনার ঝিলিক নিয়ে ঢুকলাম। আমি একটা চিঠি বাড়িয়ে দিলাম। চিঠির খামটা বেশ পুরনো, কিন্তু ওপরে লেখা ঠিকানাটা স্পষ্ট। বোধিসত্ত্ব চৌধুরী, গোয়েন্দা। চিঠিটা খুলে পড়তেই বোধিসত্ত্বের চোখে ভ্রু কুঁচকে গেল। মহাশয়, আপনি যদি সত্যি বুদ্ধিমান হন, তবে সন্ধ্যা 7টার আগে পুরনো হাভেলিতে পৌঁছে যান। আপনার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু সাবধান, সবাই সেখানে পৌঁছতে পারে না। চঞ্চল চক্রবর্তী ওরফে চঞ্চু তখনই এসে হাজির। মাথায় টুপি, গলায় মাফলার, আর হাতে তার অতি প্রিয় নোটবুক। কি ব্যাপার, এমন মুখ করে বসে আছিস কেন? আমি চিঠিটা চঞ্চুর দিকে বাড়িয়ে দিলাম। চঞ্চু পড়তে পড়তে চোখ বড় বড় করে ফেলল। আরে, এ তো সিনেমার গল্পকেও হার মানাবে। পুরনো হাভেলি, অজানা রহস্য। হা ভগবান, হ্যাঁ দারুণ। হ্যাঁ, আমিও যাব। বোধিসত্ত্ব চুপচাপ বসে সব শুনছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলল। যেতে তো হবেই, তবে মাথায় রাখতে হবে, এ শুধু চিঠি নয়, এক রহস্যের সূত্র। আর আমাদের বুঝতে হবে এই রহস্যের শেষে কি আছে। সন্ধ্যা নামতেই আমি, বোধিসত্ত্ব আর চঞ্চু রওনা দিলাম পুরনো হাভেলির দিকে। রাস্তার দুপাশের গাছগুলো অদ্ভুত ছায়া ফেলছিল, যেন গোপন কিছু লুকিয়ে আছে তাদের আড়ালে। চঞ্চু গলা খাকারি দিয়ে বলল, এটা কি ঠিক হচ্ছে? সিনেমায় তো এমন জায়গায় গেলেই ভূত পেতের আক্রমণ হয়। বোধিসত্ত্ব হেসে বলল, ভয় পেলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারিস। চঞ্চু মাথা নাড়ল। হ্যাঁ, না না, আমি সঙ্গে থাকব। লেখক হিসাবে বাস্তব অভিজ্ঞতা দরকার। হাভেলির সামনে পৌঁছতেই দেখলাম বিশাল লোহার গেট হাট করে খোলা।
গেটের উপরে মরচে পড়া নামফলকে লেখা সিংহ রায় ভবন। আমি ফিসফিস করে বললাম, দেখতে একেবারে ভৌতিক সিনেমার মতো। বোধিসত্ত্ব চুপচাপ গেট ঠেলে ভেতরে ঢুকলো। মাটি ঢেকে আছে শুকনো পাতায়, যেন বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। প্রবেশদ্বারের সামনে পৌঁছতেই বড় কাঠের দরজাটা নিজের থেকেই কর্মর শব্দে খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু চাঁদের আলোয় সামান্য আভাস পাওয়া যাচ্ছে। চঞ্চু কাপা গলায় বলল, আরে এই দরজা আপনা থেকে খুললো কিভাবে? বোধিসত্ত্ব কৌতূহল নিয়ে চারপাশ দেখল। কারো হাতের কাজ, আমাদের ভেতরে নিয়ে যাবার ফাঁদ। আমি এক পা পিছিয়ে এসে বললাম, তাহলে ঢুকবো? অবশ্যই। বোধিসত্ত্বের চোখে দৃঢ়তার ছিল। যদি চিঠির রহস্য ভাঙতে হয় তবে ভেতরে যেতেই হবে। আমরা তিনজন ভেতরে ঢুকতেই দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে চঞ্চুর চিৎকার শোনা গেল, ভূত ভূত! বোধিসত্ত্ব টর্চ জ্বালাতেই দেখা গেল বিশাল হলঘর। দেয়ালে পুরনো তৈলচিত্র, মেঝেতে ধুলো আর মাকড়সার জাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল সামনে রাখা টেবিলে একটা পুতুল। পুতুলটার মুখে অদ্ভুত হাসি আর হাতে একটা পুরনো কাগজের খাম। বোধিসত্ত্ব ধীরে ধীরে খামটা তুলে নিল। খাম খুলতেই ভেতর থেকে একটা ছোট চিরকুট বেরোলো। প্রথম ধাঁধা, 3 ঘন্টার মধ্যে না বুঝতে পারলে এখানেই বন্দী হয়ে থাকতে হবে চিরকালের জন্য। হাভেলের ভেতর ঠান্ডা বাতাস বইছিল, যেন অদৃশ্য কিছু ওদের ঘিরে আছে। বোধিসত্ত্ব চিরকুটটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ল। আমি কাপা গলায় বললাম, দাদা 3 ঘন্টার মধ্যে কি বুঝতে হবে? চঞ্চু ইতিমধ্যে দেয়ালের দিকে সরে গিয়ে ফিসফিস করে বলল, দেখছিস পুতুলটা হাসছে, ওর চোখ দুটো অদ্ভুত, এই যেন আমাদের দিকে তাকিয়ে আছে। বোধিসত্ত্ব ঠান্ডা গলায় বলল, ওটা শুধু পুতুল, ভয়ের কিছু নেই। কিন্তু এই চিরকুটটা যে কেউ আমাদের পরীক্ষা করার জন্য রেখেছে সেটা স্পষ্ট। চিরকুটের নিচে লেখা প্রথম ধাঁধা, হাসি যার মুখে সে কথা বলে না, চোখ আছে তার তবু কিছু দেখে না, তাকে জিজ্ঞেস করো পাবে উত্তর, যদি বোঝো তার মনের ইঙ্গিতটা। আমি অবাক হয়ে বললাম, এটা তো পরিষ্কারই পুতুলের কথা বলছে। চঞ্চু আরও ভয় পেয়ে ফিসফিস করে বলল, তাহলে কি পুতুলটা সত্যি কথা বলবে? বোধিসত্ত্ব পুতুলটার দিকে এগিয়ে গেল। পুতুলটা কাঠের তৈরি, হাতে পুরনো কাপড়ের জামা, মুখে অদ্ভুত হাসি। তার চোখের দিকে তাকাতেই মনে হলো অস্বাভাবিকভাবে চকচক করছে। বোধিসত্ত্ব হঠাৎ নিচু হয়ে পুতুলটার গলার কাছে একটা সুইচ খুঁজে পেল। আচ্ছা, এটা আসলে এক ধরনের যান্ত্রিক পুতুল। সে সুইচ টিপতেই পুতুলটা খটখট শব্দ করে নড়ে উঠল। চঞ্চু চিৎকার করে উঠল, ভূত! আমি বলেছিলাম। কিন্তু পরের মুহূর্তে পুতুলটা মেশিনের মতো গলায় বলতে শুরু করলো, যদি উত্তর জানো তবে বলো আমি কে। বোধিসত্ত্ব শান্ত সুরে বলল, তুই তো একটা পুতুল যেটা মেশিন দিয়ে বানানো। পুতুলটা আবার খটখট শব্দ করে নড়ল। তারপর তার পিঠের কাছ থেকে একটা ছোট্ট বাক্স বেরিয়ে এলো। বোধিসত্ত্ব বাক্সটা খুলতেই ভিতরে আরেকটা চিরকুট, দ্বিতীয় ধাঁধা, যা ভাঙলে শব্দ হয় তবু আসলে কিছুই নয়, তার সন্ধান পেলে ভুলবে পরের দরজা। চঞ্চু মাথা চুলকাতে চুলকাতে বলল, আবার ধাঁধা? তবে এটা মনে হয় আমি বুঝতে পেরেছি। বোধিসত্ত্বর চোখে মুখে হাসি, ঠিকই ধরেছিস চঞ্চু, উত্তরটা তোর কাছে আছে। চঞ্চু উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, উত্তরটা নীরবতা, কারণ নীরবতা ভাঙলেই শব্দ হয়। এবার হলঘরের এক কোণে দেওয়ালের গায়ে গোপন দরজা খুলে গেল। ভিতর থেকে শীতল হাওয়া এসে লাগলো মুখে। আমি বিস্মিত গলায় বললাম, এই হাবেলির মধ্যে গুপ্তকক্ষ? তবে এবার কি অপেক্ষা করছে আমাদের জন্য? গোপন দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো বোধিসত্ত্ব, পিছনে আমি আর চঞ্চু। সিঁড়িগুলো বেশ সংকীর্ণ আর দেওয়ালের দুপাশে ছত্রাক জমে পিচ্ছিল হয়ে আছে।
চঞ্চু সাবধানে পা ফেলে বলল, এরকম অন্ধকার আর ভুতুড়ে সিঁড়ি তো শুধু হরর গল্পেই পড়েছি। আমি গম্ভীর মুখে বললাম, তোর আজগুবি গল্পের মতো যদি কিছু হয় তাহলে কি করবি? চঞ্চু আতঙ্কিত গলায় বলল, আরে তখন তো আমি দৌড়ে পালাবো। সিঁড়ি শেষ হতেই একটা বড় ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরটা অদ্ভুতভাবে গোলাকার, মাঝখানে পাথরের তৈরি গোল টেবিল, আর তার উপরে রাখা একটা বড় তালাবন্ধ বাক্স। দেয়ালে কয়েকটা টর্চ জ্বলছে, যেন আগে থেকেই আমাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বোধিসত্ত্ব টেবিলের কাছে গিয়ে বাক্সটা পরীক্ষা করল। তালাটা পুরনো ধাঁচের, কিন্তু শক্তপোক্ত। আমি জিজ্ঞেস করলাম, দাদা, এটা খুলব কীভাবে? বোধিসত্ত্ব কিছু বলার আগেই ঘরের এক কোণ থেকে আবার সেই যান্ত্রিক গলার আওয়াজ শোনা গেল। তৃতীয় ধাঁধা। 3টি চাবি আছে, 2টি ভুল আর 1টি ঠিক। ভুল চাবি ছুলেই বন্ধ হবে জীবন দ্বীপ। চঞ্চু আতকে উঠল, মানে কি? ভুল চাবি ছুলেই মরে যাব? বোধিসত্ত্ব শান্ত গলায় বলল, ভয় পাস না, এটা শুধু ভয় দেখানোর কৌশল, কিন্তু আমাদের খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। ঘরের এক পাশে 3টে চাবি ঝোলানো, আর তার নিচে লেখা, 1 সোনার চাবি, 2 রূপোর চাবি, 3 লোহার চাবি। চঞ্চু বলল, সোনার চাবি দেখতে সুন্দর, ওইটা নিলেই হয়। বোধিসত্ত্ব মাথা নাড়ল, এত সহজ হলে কি আর রহস্য থাকতো? তাছাড়া সোনা মানেই সঠিক নয়। সে চুপচাপ চিন্তা করতে লাগলো, তারপর বলল, তৃতীয় ধাঁধায় বলা হয়েছে ভুল চাবি জীবন দ্বীপ বন্ধ করবে। সোনা রূপা আকর্ষণীয়, কিন্তু লোহার চাবি সাধারণ, সোজা সাপটা। রহস্যকার চটকদার কিছুকে ভুল চাবি বানিয়ে রাখতেই পারে। বোধিসত্ত্ব নিশ্চিত হয়ে লোহার চাবিটা তুলে নিল আর বাক্সের তালায় ঢোকালো। এক মুহূর্তের জন্য ঘরটা থমথমে হয়ে গেল, তারপর তালাটা ক্লিক করে খুলে গেল। চঞ্চু হাঁপ ছেড়ে বলল, হ্যাঁ রে, বেঁচে গেলাম। বাক্সের ভেতরে আরেকটা চিরকুট, শেষ ধাঁধা। যার কোনো দেহ নেই তবু ছায়া ফেলে, তাকে ধরতে গেলে সে আরও দূরে চলে। আমি ভাবতে লাগলাম, দেহ নেই কিন্তু ছায়া ফেলে, হে আবার কি? চঞ্চু নিজের মতো করে বিশ্লেষণ করতে লাগলো, ভূত তো দেহ ছাড়াই ছায়া ফেলতে পারে। বোধিসত্ত্ব মৃদু হাসল, ভূত নয়, এটা তার থেকেও বাস্তব কিছু। উত্তরটা হলো আলো। সে উচ্চস্বরে বলল, উত্তর আলো। মুহূর্তের মধ্যে ঘরের দেয়াল কাঁপতে শুরু করলো, আর পাথরের একটা অংশ সরে গিয়ে অন্য আরেকটা গোপন দরজা খুলে গেল। ভিতর থেকে আবার ঠান্ডা বাতাস বইতে লাগলো, যেন অন্য জগতের দ্বার খুলে গেছে। গোপন দরজার ওপাশে সরু করিডোর, দেয়ালে ঝোলানো পুরনো তৈলচিত্র। চিত্রগুলোর মধ্যে কিছু রাজা রানীর ছবি, কিছু যুদ্ধে লিপ্ত সৈন্য, আর কিছু এমন অদ্ভুত দৃশ্য যেগুলোর অর্থ বুঝতে পারছিল না কেউই। চঞ্চু ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আরে এ তো আমার পরের গল্পের জন্য দারুণ প্লট। অভিশপ্ত রাজবংশ আর তাদের লুকানো সোনা। বোধিসত্ত্ব ছবিগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল, বিশেষ করে একটা ছবির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ছবিটা দেখা যাচ্ছে এক বৃদ্ধ লোক হাতে প্রদীপ নিয়ে গুহার দিকে এগোচ্ছে। তার ছায়াটা গুহার মুখে ভৌতিক আকার নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, এই ছবিটা এত মনোযোগ দিয়ে দেখছো কেন? বোধিদা উত্তর দিল, ছবির ছায়াটা অস্বাভাবিক, প্রদীপটা বাহাতে, ছায়াটাও বাঁদিকে পড়ার কথা, অথচ ছায়া ডান দিকে পড়েছে। চঞ্চু অবাক হয়ে বলল, তাহলে কি এটা ভুলে গেছে চিত্রশিল্পী? বোধিসত্ত্ব মৃত্যু হেসে বলল, ভুল নয়, বরং ইচ্ছাকৃত। রহস্যের ইঙ্গিত থাকতে পারে। সে ছবিটার ছায়া অংশে আলতো করে হাত বুলিয়ে দেখল, এবং হঠাৎ করে একটা ক্লিক শব্দ শোনা গেল। ছবির ফ্রেমের এক পাশ থেকে একটা ছোট দরজা খুলে গেল। ভিতরে একটা মুদ্রিত চিরকুট, তাতে লেখা, শেষের পথ শুরু হয় আলো থেকে, তবে শুধুই সঠিক চোখের আলো সেটি দেখতে পায়।
চঞ্চু চিরকুট পরে বলল, আরে আবার ধাঁধা? এরা ধাঁধা তৈরি করে কি আনন্দ পায় কে জানে। বোধিসত্ত্ব বলল, এর মানে হলো এখানে এমন কিছু আছে যা খালি চোখে দেখা যাবে না, আলোতে দেখার কথা বলা হয়েছে। মানে আমাদের আলোর বিশেষ কোনো ব্যবস্থা দরকার। সে টর্চের আলোটা ছবির উপর ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। আমি হতাশ হয়ে বললাম, কোথাও তো কিছু নেই। হঠাৎ বোধিসত্ত্বের মনে কিছু একটা এলো। সে ব্যাগ থেকে ছোট্ট নীল আলোওয়ালা টর্চটা বের করল। চঞ্চু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা আবার কি? এটা আল্ট্রাভায়োলেট টর্চ। কিছু লেখা বা চিহ্ন ইউভি আলো ছাড়া দেখা যায় না। বোধিসত্ত্ব ইউভি আলোটা ছবির উপর ফেলতেই ছায়ার অংশে উজ্জ্বল নীল রঙের একটা তীর চিহ্ন ফুটে উঠল, যা করিডোরের শেষের দিকে ইশারা করছে। তিনজন তীরের দিক ধরে হাঁটতে শুরু করলাম। করিডোরের শেষে পৌঁছে দেখলাম আরেকটা ভারী দরজা। দরজার উপর খোদাই করা অন্তিম ধাঁধা, আলো তোমাকে পথ দেখাবে, তবে শব্দই খুলবে দরজা। চঞ্চু মাথা চুলকাতে চুলকাতে বলল, আবার ধাঁধা? আলো তো পেয়েছি, এবার শব্দ কোথায় পাবো? বোধিসত্ত্ব গম্ভীর মুখে বলল, দরজাটা শব্দে খুলে মানে আমাদের কিছু বলতে হবে, কিন্তু কি বলতে হবে সেটা বোঝা দরকার। আমি বললাম, চিঠিতে লেখা ছিল শব্দই খুলবে দরজা। শব্দ মানে কি ধাঁধার উত্তর হতে পারে? বোধিসত্ত্বের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। হ্যাঁ, আর ধাঁধাগুলো সবই আলো নিয়ে, তাহলে শব্দটা হবে আলো। সে দরজার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল, আলো। দরজাটা গম্ভীর শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে গা ছমছমে অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে একটা অবয়ব। দরজাটা পুরোপুরি খুলে গেল, আর ভেতরে ঢুকতেই এক ঠান্ডা বাতাস এসে সবাইকে আঁকড়ে ধরল। গা ছমছমে অন্ধকার, আর সেই অন্ধকারে যেন একটা কিছু আছে। আমি চোখ কুঁচকে বললাম, এটা কোথাকার জায়গা? মনে হচ্ছে একটা পুরনো গোপন কক্ষে এসে পড়েছি। চঞ্চু একটু পিছিয়ে দাঁড়ালো। অন্ধকারটা দেখে মনে হচ্ছে এখানে একটা ভূতের রাজ্য লুকানো আছে। বোধিসত্ত্ব গভীর মনোযোগ দিয়ে চারপাশ দেখছিল। কিছুক্ষণ পরে সেই অন্ধকারের মধ্যে একদম করে ধীরে ধীরে একটি মাকড়সার জাল দেখা গেল, আর তার সামনে একটি বড় পাথরের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটি একেবারে মানুষের মতো, কিন্তু তার মুখ ভীষণ রহস্যময়, চোখে অদ্ভুত ছায়া, আর ঠোঁটের কোণে হাসির একটা লুকোনো রেখা। আমি বললাম, এটা তো খুব অদ্ভুত। এটা সাধারণ মূর্তি নয়, এটা কোনো সময়ের একটি পুরনো জীবন্ত অস্তিত্ব হতে পারে। দাদা, যদি এটা সত্যি ভূত হয়ে থাকে তবে আমাদের কি হবে? ভয় পাওয়ার কিছু নেই চঞ্চু, এটা সম্ভবত মূর্তির মধ্যে কোনো রহস্য লুকানো। আর যদি আমাদের ভয় পাওয়ার জায়গা থাকে তবে সেটা হলো আমাদের এই অভিযান কতটা সত্যি বা মিথ্যা। সে মূর্তির দিকে এগিয়ে গেল এবং সঠিক জায়গায় থেমে গেল। বোধিসত্ত্বের চোখে ঝলক দিল, এখানে একটা সুইচ আছে। সে মূর্তির কাঁধে আলতো করে চাপ দিল। অমনি মূর্তির গলা থেকে খটখট শব্দ হয়ে এক কোণ থেকে একটা ছোট সিন্দুক বেরিয়ে এলো। সিন্দুকটা খুলে দেখল সেখানে একটা চিরকুট রাখা আছে। চিরকুটে লেখা, অন্তিম পথ পেরোনোর আগে প্রথমে শেষ পথ খুঁজে নাও। চঞ্চু গম্ভীর গলা বলল, এটার আবার কি অর্থ হলো? বোধিসত্ত্ব বলল, অন্তিম পথ মানে শেষ গন্তব্য, এবং শেষ পথ খুঁজে নাও হে সম্ভবত আমাদের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত। সে সিন্দুকের ভিতর আরও কিছু খুঁজতে লাগলো, কিন্তু কিছু পাওয়া গেল না। তবে তার মনে একটা ধারণা জন্মালো, সম্ভবত শেষ পথ সেই জায়গা যেখানে প্রথম রহস্যের সূচনা হয়েছিল, সিংহরায় ভবন। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা, মানে কি আমাদের আবার সিংহরায় ভবন ফিরে যেতে হবে? হ্যাঁ, কিন্তু এবার ভিন্নভাবে, অথবা সঠিক পথ আর একটু পরিষ্কার হয়ে যাবে। আমরা তিনজন দ্রুত গোপন কক্ষ থেকে বেরিয়ে এসে সিংহরায় ভবনের দিকে হাঁটতে শুরু করলাম। রাতের অন্ধকার আমাদের সামনে বিরক্তিকর হয়ে উঠছিল।
কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য ছিল সেই রহস্যের শেষ খুঁটি খুঁজে বের করা। সিংহরায় ভবনে পৌঁছানোর আগে রাতের অন্ধকার আরও গভীর হয়ে উঠেছিল। তিনজনের মধ্যে সবার মনেই কেমন একটা অস্বস্তি তৈরি হচ্ছিল, কিন্তু আমরা জানতাম সঠিক উত্তর পাওয়ার জন্য এই পথেই চলতে হবে। ভবনের প্রবেশদ্বারে পৌঁছাতেই বোধিসত্ত্ব এক মুহূর্ত দাঁড়িয়ে রহস্যময় হাসি দিল। এটা মনে হচ্ছে প্রথম থেকেই আমাদের দিকে ইঙ্গিত করছিল। চঞ্চু কিছুটা আতঙ্কিত হয়ে বলল, তাহলে এখানে আসল রহস্য কোথায় দাদা? বোধিসত্ত্ব চোখে ধাঁধার একটা আলো দেখিয়ে বলল, হয়তো ভেতরেই। আমরা সিংহরায় ভবনের ভেতর ঢুকলাম। আসল রহস্য এখানেই লুকানো, আর সেটা বুঝতে পেরেই বোধিসত্ত্ব এক অদ্ভুত অনুভূতি পাচ্ছিল। ভবনের আভ্যন্তরীণ অংশে পুরনো আসবাবপত্র, রংচটা দেয়াল আর কিছুটা ধুলো মাটির ছায়া পড়ছিল। অধিকারী জানালার কাছে দাঁড়িয়ে বোধিসত্ত্ব বলল, এখানকার এক একটি জিনিস এক একটি স্মৃতি। মনে হচ্ছে এই ভবনের প্রতিটি কোণে একটা গল্প লুকানো আছে। চঞ্চু হালকা গলা ফিসফিসে করে বলল, আরেকটা রহস্য ছবি তো দেখছি দাদা। বোধিসত্ত্ব চোখ তুলে তাকালো, আর সত্যি সামনে ছিল একটি ছবি। ছবিটা অত্যন্ত রহস্যময়, একটা পুরনো রাজবংশের ছবি, কিন্তু রাজা এবং রানীর মুখের বদলে ছিল একরকম অবয়বহীন, যেন ওই অদৃশ্য মুখগুলো এক একটি প্রশ্ন। এই ছবির সঙ্গে আরও কিছু সম্পর্ক থাকতে পারে, শুধু দেখতে নয়, এখানে একটা বার্তা থাকতে পারে। সেই মুহূর্তে ছবির নিচে একটা ছোট ছিদ্র দেখা গেল। আমরা তিনজন সক্রিয়ভাবে ছিদ্রটার দিকে এগিয়ে গেলাম চিরকুট পড়তে। সেখানে লেখা ছিল, প্রথমে পুরনো পথকে চিনতে হবে, তারপরই পাওয়া যাবে পরবর্তী ইঙ্গিত। পুরনো পথ? এটা আবার কি? বোধিসত্ত্ব চিন্তা করে বলল, এটা হতে পারে সেই পথ যেখানে প্রথম রহস্যের শুরু। আমাদের শুরুটা সেই হাভেলি থেকেই। আমরা তিনজন দ্রুত হাভেলি ফিরে গেলাম। সেখানে গিয়ে এক কোনায় গোপন চিহ্নের মতো কিছু দেখতে পেলাম, আগে লক্ষ্য করা হয়নি। পাথরের সিঁড়ি, এক কোনায় অদ্ভুত একটা নকশা, আর নিচে একটা সিঁড়ি চলে গেছে গভীর অন্ধকারে। বোধিসত্ত্ব নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে গেল। হঠাৎ সেই একই মাকড়সার জালের মতো এক অস্বাভাবিক জিনিস চোখে পড়ল। আমি উত্তেজিত হয়ে বললাম, এটা তো সেই জাল। এর মানে আমাদের ঠিক পথে আনা হয়েছে। গভীর অন্ধকারে সিঁড়ি নামতে নামতে আমি, বোধিসত্ত্ব এবং চঞ্চু একে অপরকে খুঁজে খুঁজে চলছিলাম। বাতির টর্চের আলো একমাত্র আমাদের পথ দেখাচ্ছিল, কিন্তু বাতাসের ঠান্ডা আরও তীব্র হয়ে উঠছিল। সিঁড়ির নিচে পৌঁছানো মাত্রই আমরা দেখতে পেলাম একটা পুরনো কাঠের দরজা, তার সামনে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এটা আবার কি? চঞ্চু উকি দিয়ে দেখতে পেল চিহ্নগুলো যেন এক এক করে বিভিন্ন জীবের ছবি, সিংহ, অজগর, এক লম্বা দাঁড়িয়ে থাকা ভূত। বোধিসত্ত্ব দরজার কাছে গিয়ে চিহ্নগুলো খুঁটিয়ে দেখতে লাগলো, তারপর বলল, এই চিহ্নগুলো ঠিক এরকমই ছিল ছবির পাশে। এটা ওই মূর্তির ইঙ্গিত। মনে হয় আমাদের কোনো অদ্ভুত পথে পা রাখতে হবে। চঞ্চু উদ্বেগ নিয়ে বলল, মানে দরজা খুলবে না? শুধু অদ্ভুত চিহ্নের সঙ্গে যুক্ত হতে হবে? ঠিক, এই চিহ্নগুলো যদি শুদ্ধ না হয় তাহলে দরজা খোলার সম্ভাবনা কম। আমরা দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর বোধিসত্ত্ব চিহ্নগুলো ছুঁয়ে এক এক করে কিছু শব্দ উচ্চারণ করল, যেন একটি গুপ্ত মন্ত্র। প্রথমে কিছু ঘটল না, তবে কিছু সময় পর দরজা হালকা শব্দ শোনা গেল, আর তারপর ধীরে ধীরে সেটা খুলতে লাগলো। ভেতরে এক অদ্ভুত পুরনো কক্ষে প্রবেশ করলাম। মেঝে ছিল কাঠের, দেয়ালে অনেকগুলো পুরনো তৈলচিত্র ঝুলছিল। কক্ষের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বড় টেবিল, এবং তার উপর রাখা ছিল একটি পাথরের তক্তা। তক্তার উপর কিছু লেখা ছিল, কিন্তু সেটা এত পুরনো যে ঠিকভাবে পড়া যাচ্ছিল না। আমি টেবিলের কাছে গিয়ে তক্তার উপরে লেখা পরিষ্কার করতে সাহায্য করলাম। লেখা ছিল, অন্ধকারের শেষ চিহ্ন যদি খুঁজে পাও, তবে আলো হবে তোমার সাথে, সব রহস্য আলোকিত হবে।
ও অন্ধকারের শেষ চিহ্ন, এর মানে কি? চঞ্চু আবার প্রশ্ন করল। বোধিসত্ত্ব কিছু সময় ভেবে বলল, এটা সেই শেষ রহস্য সংকেত, যেখানে সব কিছু পরিষ্কার হবে। আমাদের এখন সেই চিহ্নের পথ খুঁজে বের করতে হবে। হঠাৎ করে টেবিলের নিচ থেকে একটা ছোট্ট বক্স বেরিয়ে আসলো এবং তার ভিতর থেকে একটি গহনা সম্ভারের মতো কিছু বেরিয়ে এলো। একটা ছোট খোঁচা দিতেই সেটা খুলে গেল এবং উজ্জ্বল আলো বেরিয়ে এলো। এটা তো এই সেই চিহ্ন, আমাদের সামনে আসল রহস্য, বোধিসত্ত্ব উচ্ছ্বসিত হয়ে বলল। বক্সের ভিতর থেকে যে আলো বেরিয়ে আসছিল তা ছিল অসাধারণ। একে একে আলোটা পুরো কক্ষটা আলোকিত করতে লাগলো। সমস্ত পুরনো ছবি, কাঠের মেঝে, এমনকি দেয়ালগুলোর গাঢ় ডার্ক ছায়া, সব কিছুই সোজা আলোর মধ্যে ভেসে যাচ্ছিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? এমন আলো আগে কখনো দেখেছি? বোধিসত্ত্ব আলোর দিকে মনোযোগ দিয়ে বলল, এটি সাধারণ আলো নয়, দেখ, এটা যেন কোনো বিশেষ ধরনের শক্তি নিয়ে এসেছে। আলোর মধ্যে কিছু প্রতিফলন দেখা গেল এবং একে একে দেয়াল থেকে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। চঞ্চু ভয় পেয়ে বলল, দাদা, এটা আবার কি? মনে হচ্ছে কোনো ভূত এসে গেছে। না চঞ্চু, এটা কোনো ভূত নয়, এটা আমাদের সামনে রাখা সেই রহস্যের সূত্র। আলোর প্রতিফলনে দেয়ালে খুব ধীরে একটা মেমো ফুটে উঠল, যেন প্রাচীন ভাষায় লেখা কোনো বার্তা। বোধিসত্ত্ব দ্রুত নোটিশ করলো এবং বলল, এটা প্রাচীন শাস্ত্রের ভাষা, কিন্তু আমি কিছুটা বুঝতে পারছি। চঞ্চু উত্তেজিত হয়ে বলল, অফকোর্স, তুমি সব কিছু জানো দাদা। আসল রহস্য জানতে হলে আমাদের এই অক্ষরগুলো বুঝতে হবে। সে চিঠিটা সাবধানে পড়তে লাগলো এবং কিছুক্ষণ পর বলল, এটা এমন কিছু নির্দেশনা যা আমাদের পরবর্তী অভিযানে সাহায্য করবে। এই চিহ্নগুলো এবং অক্ষরগুলো আমাদের সঠিক পথ দেখাবে, তবে শুধুমাত্র যদি আমরা তার গভীরে গিয়ে পৌঁছতে পারি। চঞ্চু চিন্তিত হয়ে বলল, তাহলে আমরা পরবর্তী কোথায় যাব? বোধিসত্ত্ব এক পা সামনে এগিয়ে বলল, আমাদের এই আলো অনুসরণ করতে হবে আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তারপর বোধিসত্ত্ব আলোর দিকে এগিয়ে যেতে থাকলো। আমরা সেই আলোকে অনুসরণ করলাম, যা আমাদের সিংহরায় ভবনের গহীন অংশের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা গিয়ে পৌঁছলাম একটা প্রাচীন দরজায়, যা একেবারে অন্য রকমের ছিল। দরজার উপর লেখা ছিল, পথ তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে তুমি আসল রহস্য পাবে। বোধিসত্ত্ব দরজার কাছে এসে আবার বলল, এটাই আসল শেষ পথ। আমাদের এই রহস্যময় রুমেই পরবর্তী সুরাহা হবে। আমরা সেই রহস্যময় দরজার সামনে দাঁড়িয়েছিলাম। দরজার গাঢ় ডার্ক কাঠের উপর লেখা বার্তাটি আমাদের সামনে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছিল। কিন্তু বোধিসত্ত্বের মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তার মনে হচ্ছিল এবার আমরা শেষ গন্তব্যের কাছাকাছি পৌঁছেছি। বোধিসত্ত্ব দরজার হাতলটি ধীরে ধীরে টানল। দরজাটা মৃদু খোঁচায় খোলার শব্দ করল এবং 1 সেকেন্ডের মধ্যে পুরো কক্ষটি প্রকাশ পেতে শুরু করল। সেখানে প্রবেশ করতে করতে একটি পুরনো মন্দিরের মতো অনুভূতি হচ্ছিল। ভেতরে একটি বিশাল কক্ষ ছিল, যেখানে চারপাশে উঁচু মন্দিরের স্তম্ভের মতো বিশাল কাঠামো দাঁড়িয়েছিল। মাঝখানে সিংহের মূর্তি রাখা ছিল আর তার সামনে একটানা কিছু ঝলমলে পাথর রাখা ছিল। পুরো জায়গাটা যেন এক অনাবৃত রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। এটা কি? চঞ্চু অবাক হয়ে বলল। বোধিসত্ত্ব গভীর মনোযোগ দিয়ে চারপাশের পরিস্থিতি লক্ষ্য করল। এটা হয়তো ওই শেষ পথ, মনে হচ্ছে আমাদের সামনে আসল রহস্যের চিহ্ন। আমি পাথরের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ চুপচাপ থেকে মৃদু গলায় বললাম, হ্যাঁ দাদা, এগুলো কি সোনার পাথর? তবে কি এর মধ্যে কিছু লুকানো রয়েছে? বোধিসত্ত্ব এগিয়ে গিয়ে পাথরের পাশে দাঁড়িয়ে বলল, এগুলো সাধারণ পাথর নয়, এগুলোর মধ্যে লুকানো কিছু রয়েছে যেটা আমাদের পরবর্তী কৌশল জানান দেবে। সে একটু নিচে বসে পাথরগুলোকে খুঁটিয়ে দেখল। তারপর হঠাৎ পাথরের নিচে একটা ছোট্ট গোপন মেকানিজমের সিল ভাঙল। এক পলকের মধ্যে সেখান থেকে একটি ছোট্ট কিউব বেরিয়ে এলো। কিউবটির উপরে কিছু প্রাচীন চিহ্ন ছিল।
এই চিহ্নগুলো তো আগে দেখেছিলাম। এই কিউবের মধ্যে ওই সমস্ত রহস্যের সঠিক উত্তর থাকতে পারে। চঞ্চু আবার বলল, যদি কিছু নতুন বিপদ আসে? ধৈর্য রাখো চঞ্চু, এটা আমাদের জন্য একটি নতুন সুরাহা। সে কিউবটি হাতে নিয়ে সেটির মধ্যে থাকা চিহ্নগুলো স্পর্শ করল। হঠাৎ কিউবটি এক অদ্ভুত আলোতে ভরে উঠল এবং চারপাশের বাতাসে একটা শীতল দোলন দেখা দিল। পাথরের মূর্তি থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসলো। এটা কি? কিউবটি কিছুটা ঘুরে তার ভিতরের একটি গোপন বার্তা প্রকাশ করল। সেখানে লেখা ছিল, শেষ পথে যেও, যেখানে জানো তুমি, এখানেই সব রহস্য খুঁজে পাবে। সেই মুহূর্তে একটা বিশাল দরজা নিজে থেকে খুলে গেল এবং ভিতর থেকে বেরিয়ে আসা আলো দেখে আমাদের চোখ ছলকে উঠল। দরজাটি খুলে যাওয়ার পর অদ্ভুত এক আলো আমাদের চোখে পড়ল। একের পর এক টুকরো টুকরো আলোর কিরণ আমাদের পথ আলোকিত করছিল, যেন কিছু রহস্যময় শক্তি পথ দেখাচ্ছে। আমরা একে অপরকে একবার দেখে নিয়ে এগিয়ে চললাম। ভেতরের কক্ষটা পুরোপুরি এক রহস্যময় পরিবেশ গড়ে তুলেছিল। মেঝেতে আঁকা ছিল কিছু পুরনো নকশা, আর দেয়ালগুলোতে ঝুলছিল কিছু অদ্ভুত তৈলচিত্র। এগুলো ছিল এক ধরনের প্রাচীন ভারতীয় শিল্পের প্রমাণ। এটা তো একেবারে অন্য ধরনের জগৎ। চঞ্চু অবাক হয়ে বলল। বোধিসত্ত্ব এক পা এগিয়ে গিয়ে বলল, ঠিক, এখানে সঠিকভাবে খুঁজে বের করতে হবে। তবে যেটা এখন স্পষ্ট সেটা হলো এইসব চিত্রের মধ্যে লুকানো কোনো গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, তাহলে আমরা কিভাবে এগোবো? বোধিসত্ত্ব নীরবভাবে কিছুক্ষণ চিন্তা করল, তারপর অদ্ভুত এক তৈলচিত্রের দিকে ইঙ্গিত করল। এই ছবির মধ্যে কিছু বিশেষ সাংকেতিক প্রতীক আছে। এই চিত্রে নিশ্চয়ই কিছু লুকানো তথ্য আছে, যেগুলো আমাদের সামনে এনে দিতে পারে আসল রহস্যের সমাধান। আমরা এগিয়ে গিয়ে ছবিটি ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলাম। ছবির ভিতরে একদিকে একটি গোপন নকশা চিহ্নিত ছিল, যেটা আগে খেয়াল করা যায়নি। বোধিসত্ত্ব এটার দিকে চেয়ে হেসে বলল, এটা হচ্ছে সেই গোপন সংকেত যা আমাদের পরবর্তী পথ দেখাবে। বোধিসত্ত্ব চিহ্নটি অনুসরণ করে কক্ষের এক কোণায় একে একে কিছু গোপন পথ খুঁজে পেল। শেষ পর্যন্ত একটি পুরনো পাথরের দরজা দেখা গেল। তার উপর লেখা ছিল, এখানে শেষ পরীক্ষাটি নিতে হবে, তুমি কি প্রস্তুত? চঞ্চু উত্তেজিত হয়ে বলল, এটা তো শেষ পথ দাদা, এখানে আমরা সব জানতে পারবো? বোধিসত্ত্ব নীরব থেকে একে একে দরজার দিকে এগিয়ে গেল। আমরা দুজনে তার পিছু নিলাম। দরজার উপরে থাকা ধুলোমাখা পুরনো খোদাই দেখতে দেখতে মনে হচ্ছিল এক সময় এখানে কেউ বা কিছু অনেক বড় পরীক্ষা দিয়েছিল। বোধিসত্ত্ব দরজাটি খুলল। সেখান থেকে বেরিয়ে আসলো এক অদ্ভুত মৃদু আলো এবং দেখা গেল সেখানে একটি পুরনো পাথরের সিংহের মূর্তি রাখা ছিল। মূর্তির সামনে কিছু পুরনো খাতা এবং একটি সোনালী বাক্স ছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, এটাই তো আমাদের আসল রহস্য। আমরা সোনালী বাক্সটি খোলার জন্য এগিয়ে গেলাম। বাক্সটি খুলতেই একটি পুরনো চিঠি এবং কিছু আর্কিওলজিক্যাল প্রমাণ বেরিয়ে এলো। চিঠির ভিতর লেখা ছিল, এই বাক্সের মধ্যে রাখা আছে সেই পুরনো রহস্য, যা একমাত্র সঠিক পথিকই খুঁজে পাবে। বোধিসত্ত্ব চিঠিটি পড়তে গিয়ে বলল, এটা সঠিকভাবে পরিষ্কার, আমাদের শুধু সেই রহস্যের কোড়ে পৌঁছাতে হবে। চঞ্চু অবাক হয়ে বলল, তাহলে বক্সের মধ্যে আর কি ছিল? বোধিসত্ত্ব চিঠির পাশে থাকা আর্কিওলজিক্যাল প্রমাণগুলো পরীক্ষা করে বলল, এগুলো আসলে কিছু প্রাচীন সম্পদ, যেগুলো বহু শতাব্দী ধরে লুকানো ছিল। আমি সজাগ চোখে চারপাশ দেখে বললাম, তাহলে এর মানে এই যে এই রহস্যের সমাধান তো পুরোপুরি এক নতুন ইতিহাসের অংশ হতে পারে। বোধিসত্ত্ব পুরোপুরি সজাগ হয়ে বলল, ঠিকই বলেছ পিয়াল, এই রহস্যের ভিতরে লুকানো আছে এক নতুন ইতিহাস, যা আগে কেউ জানতো না। তবে এই ইতিহাস কিছু একেবারে অজানা শক্তি বা প্রভাব থাকতে পারে। চঞ্চু হতবাক হয়ে বলল, অজানা শক্তি মানে কি? বোধিসত্ত্ব কিছু সময় চুপ থেকে উত্তর দিল, এই রহস্যের মধ্যে হয়তো এমন কিছু শক্তি রয়েছে যা পুরনো যুগ থেকে আমাদের কাছে এসেছে। এটি একটি প্রাচীন ধনদ্বার, যার মাধ্যমে আমরা আরও গভীরে যেতে পারি। আমাদের সামনে নতুন একটা অধ্যায় খোলা হলো।
যেখানে আমরা ইতিহাসের গোপন অজানা দিকগুলো বুঝতে শুরু করলাম। আমরা তিনজনেই অবাক হয়ে সেই সোনালী বাক্সের মধ্যে থাকা প্রাচীন নিদর্শনগুলি পর্যালোচনা করতে লাগলাম। একের পর এক পুঁথি, স্ক্রল এবং কিছু পুরনো ম্যাপ আমাদের হাতে ছিল, যা এক অদ্ভুত ইতিহাসের গল্প বলে যাচ্ছিল। বোধিসত্ত্ব একটি স্ক্রল খুলে দেখালো। এই স্ক্রলে লেখা আছে, প্রাচীন শহর হারানি, যেখানে রহস্যের মুখোশ উন্মোচিত হবে। চঞ্চু অবাক হয়ে বলল, হারানি? আমি তো কখনো এই শহরের নাম শুনিনি। বোধিসত্ত্ব হালকা হাসি দিয়ে বলল, এটা একটা হারিয়ে যাওয়া শহর, কিন্তু কি আছে সেখানে সেটা আমাদের গিয়ে দেখে জানতে হবে। আমি মুচকি হেসে বললাম, আমরা কি আবার নতুন শহরের রহস্যে জড়াচ্ছি? বোধিসত্ত্ব বলল, ঠিক তেমনটাই। এই শহরের মধ্যে লুকিয়ে আছে আরও অনেক অজানা। তিনজন নতুন পথে পা বাড়ালাম। আমাদের উদ্দেশ্য একটাই, হারানি শহরের রহস্য উদ্ঘাটন। আমরা হারানি শহরের অবস্থান খুঁজে বের করতে গভীর জঙ্গলে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর এক প্রাচীন ধ্বংসাবশেষে পৌঁছলাম। চারপাশে ছিল ভেঙে পড়া মন্দিরের অংশ, আর মাটির নিচে চাপা পড়েছিল কিছু অদ্ভুত নিদর্শন। এটা তো একেবারে অন্য জগতের মতো। চঞ্চু বলল। বোধিসত্ত্ব মনোযোগ দিয়ে আশেপাশের প্রাচীন নিদর্শনগুলো খুঁজতে লাগলো। তারপর বলল, এই জায়গায় এক সময় একটি বড় সভ্যতা ছিল। হারানি শহরের সবাই এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখানে কিছু প্রাচীন শক্তি লুকিয়েছিল। তিনজন একসাথে একটি প্রাচীন মন্দিরের দিকে এগিয়ে গেলাম। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সেই রহস্যময় দরজা। দরজার উপর একটি প্রাচীন চিহ্ন খোদাই করা ছিল, একটি সিংহের মুখ, আর তার দিকে করেছিল একটি অগ্নি সংকেত। বোধিসত্ত্ব দরজার কাছে গিয়ে বলল, এই চিহ্নটার অর্থ বুঝলে আমাদের আসল রহস্যের দরজা খুলবে। দরজাটি খুলে যাওয়ার সাথে সাথে অদ্ভুত এক বাতাস অনুভূত হলো, যেন কয়েক হাজার বছর পুরনো কোনো শক্তি তার ভিতরে জমা ছিল। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের সামনে একটি গভীর গুহার মতো স্থান উদ্ভূত হলো। সেখান থেকে আবারও রহস্যময় আলো বেরিয়ে আসছিল। এটা কি একটা গোপন জগৎ? আমি বললাম। বোধিসত্ত্ব মাথা নেড়ে বলল, হ্যাঁ, সম্ভবত। এখানে অনেক কিছু লুকানো। আমরা যত গভীরে যাব ততই এই রহস্যের পর্দা উন্মোচিত হবে। আমরা সেই গুহায় প্রবেশ করলাম এবং বেশ কিছু সময় পরে একটা প্রাচীন কাঠামো দেখলাম, যেখানে ছিল একটি গোলক। গোলকটি অদ্ভুতভাবে উজ্জ্বল ছিল। চঞ্চু অবাক হয়ে বলল, এটা কি? এর মধ্যে কি কিছু লুকানো আছে? বোধিসত্ত্ব গোলকের দিকে তাকিয়ে বলল, এটা আমাদের সামনে আসল চ্যালেঞ্জের সূচনা। এই গোলকটি আমাদের সেই চূড়ান্ত রহস্যের দিকে নিয়ে যাবে। গোলকটি হাতে নিয়ে বোধিসত্ত্ব সেটি খুলল এবং সেখানে এক নতুন চিহ্নের জন্ম হলো। সঠিক অক্ষরের মিলেই গুহার দেয়ালে একটি গোপন দরজা খুলে গেল। আমরা সেই দরজার দিকে এগিয়ে গেলাম, আর ভেতরে এক অদ্ভুত কুঠুরি খোলার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এটাই সেই জায়গা যেখানে সমস্ত রহস্যের সমাধান লুকানো ছিল। আমাদের সামনে ছিল প্রাচীন পুঁথির একটি সংগ্রহ, আর আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল। বোধিসত্ত্ব পুঁথির মধ্যে থেকে একটা পৃষ্ঠা বের করল, যেখানে লেখা ছিল, এটাই সেই শেষ চাবিকাঠি। একমাত্র সঠিক পথে এগিয়ে যাও, তবে সাবধানে। এটা কি? চঞ্চুর তাড়াতাড়ি বলে উঠল। বোধিসত্ত্ব বলল, এই বার্তা আমাদের শেষ পথে পৌঁছাবে, তবে আমাদের খুব সাবধানে চলতে হবে। এবার আমরা বুঝতে পারলাম, যে রহস্য অনুসন্ধান করছিলাম তা শুধু সময়ের আগেই ধরা দিতে চায়নি, বরং তাদের সচেতনতা ও সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। বোধিসত্ত্ব একটি শেষ সিদ্ধান্ত নিল এবং বলল, আমাদের এই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে এবং পৃথিবীর সঠিক জায়গায় এটি রাখতে হবে। আমি বললাম, তাহলে আমাদের হাতে এখন একটি নতুন মিশন আছে। চঞ্চু উত্তেজিত হয়ে বলল, এবং এই রহস্যের শেষ কোথায় গিয়ে পৌঁছাবে জানতেই হবে। সব শেষে সেই গোপন তথ্যের মাধ্যমে বোধিসত্ত্ব আমাদের পৌঁছে দিল পৃথিবীর এক প্রাচীন স্থানে, যেখানে সব রহস্যের শেষ চিহ্ন লুকানো ছিল। সেখানে আমরা সন্ধান পেলাম পৃথিবীর এক অজানা ইতিহাসের, যার মধ্যে ছিল সেই শক্তি যা মানব জাতিকে নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখাতে সক্ষম করবে। তিনজন অবাক হয়ে একে অপরের দিকে দেখলাম, আর আমরা জানতাম
আজকের দিনটি ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমাদের রহস্যময় যাত্রা শেষ হয়ে গেল, তবে সামনে আরও অনেক রহস্য অপেক্ষা করছিল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।